কেমন আছেন বন্ধুরা? গল্পকথক মৃত্তিকার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ পড়ে শোনাব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দীপুর অঙ্ক। আমার এই আসরে থাকবে নানা স্বাদের রকমারি গল্প। তা শুনতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। সেই সাথে গল্প পাঠ কেমন লাগলো তা জানাতে আর বন্ধুদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প দীপুর অঙ্ক। অঙ্কে দীপুর মাথা খুব ভালো বটে, কিন্তু অন্য বিষয়ে সে একেবারে ন্যাদোষ। এবার বার্ষিক পরীক্ষায় সে ইংরেজিতে পেয়েছে 12, বাংলায় 18, ইতিহাসে 15, এই রকম সব আর কি। মোট 5 বিষয়ে ফেল, তবে অঙ্কে 100-তে 100। সেই ক্লাস 1 থেকে এই ক্লাস 10 অবধি অঙ্কের নম্বরে কোনো নড়চড় নেই, সেই 100-তে 100। অনেক চেষ্টা করেও অঙ্কের স্যার কোনো দিন তার একটা নম্বরও কাটতে পারেননি। কথা হলো 5 বিষয়ে ফেল করে সে নতুন ক্লাসে ফি বছর ওঠে কি করে? আসলে স্কুলের হেড স্যার বলেন, দীপুর অঙ্কের মাথা যখন এত ভালো তখন সে তো আর গবেট নয়, অন্য বিষয়ে মন দিলে পাশ নম্বর সে নিশ্চয়ই পাবে। মন দেয় না, এই যা। তাই প্রতি বছর স্পেশাল কনসিডারেশনে তাকে প্রমোশন দেওয়া হয়। কিন্তু ক্লাস 10-এ ওঠার পর দেখা দিল সমস্যা। হেড স্যার তাকে ডেকে বললেন, দেখ দীপু, এতদিন তোকে স্পেশাল কনসিডারেশনে প্রমোশন দিয়ে এসেছি, কিন্তু এরপর তো তোকে বোর্ডের পরীক্ষায় বসতে হবে, তখন তো আর তোকে কেউ খাতির করবে না। কাজেই মন দিয়ে অন্য বিষয়গুলো পড়। টেস্টে এক বিষয় ফেল হলেও কিন্তু অ্যালাউ করা যাবে না, মনে থাকে যেন। দীপু পড়ল অগাধ জলে। দুনিয়াতে অঙ্ক ছাড়া সে আর কিচ্ছু বোঝে না, অন্য কিছু তো তার ভালোও লাগে না। তবে অঙ্কে তার মাথা এমনই খোলতাই যে স্কুলের অঙ্ক তো দূর স্থান, বিএসসি এমএসসি ক্লাসের অঙ্ক বইও তার কাছে জল ভাতের মতো লাগে। যে কোনো অঙ্ক, তা সে যত শক্তই হোক, দীপু দেখলে অঙ্কটা কি চাইছে, কোন পদ্ধতিতে এগোবে এবং শেষে কোথায় গিয়ে পৌঁছবে তা পরিষ্কার বুঝতে পারে। অঙ্কেরা যেন দীপুর কাছে আত্মসমর্পণ করার জন্যই বসে আছে। কিন্তু অন্য বিষয়ের বইপত্র খুলে বসলেই যেন দীপুর গায়ে জ্বর আসে। ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল বড়ই বিস্বাদ লাগে তার। বাংলা বই খুললেই যেন শত্রুপক্ষের সৈন্যরা ঢাল তরোয়াল নিয়ে তার দিকে তেড়ে আসে। আর ইংরেজি বই খুললেই যেন বইয়ের পাতা থেকে গোলাগুলি ছুটে আসতে থাকে। ইতিহাস খুললে একদল ডাকাত রেড়ে করে ওঠে। আর ভূগোল বই খুললেই মনে হয় ম্যাপ আর অক্ষরগুলো তাকে নিয়ে হাসাহাসি, ব্যঙ্গ বিদ্রুপ আর দুয়ো দিচ্ছে। অথচ পাশ তো না করলেই নয়। তার গরিব বাপ 7 মাইল দূরের গঞ্জে একটা গুদামে সামান্য হিসেব রাখার কাজ করে। বড়ই টানাটানির সংসার। দীপুর আরো 2 ভাই বোন আছে। দীপু পাশ টাশ করে চাকরি পাবে এই আশায় তার পরিবারটা বসে আছে। তার উপর সকলের ভরসার একটি কারণ হলো সে অঙ্কের বেশ ভালো ছাত্র। কিন্তু শুধু অঙ্ক জানলেই যে হবে না তার দীপুর মতো হাড়ে হাড়ে আর কে জানে। মাস্টার রাখার সাধ্য তার নেই, তাই সে মাস্টার মশাইদের বাড়ি ঘুরে ঘুরে ইংরেজি, বাংলা ইত্যাদিতে তালিম নেওয়ার চেষ্টা করল, কিন্তু কাজ বিশেষ এগোলো না। বাংলার স্যার
বঙ্কুবাবু একদিন তাকে বললেন, ওরে দীপু, তোর মাথা হলো অঙ্কময়, অঙ্ক ছাড়া তোর যে আর কিছুই সয় না। রবীন্দ্রনাথের অত ভালো কবিতাটা মুখস্থ করতে দিলুম, আর তাতে কিনা তোর সর্দি ধরে গেল। ইংরেজি স্যার নরেনবাবু বললেন, তোর মাথার ভিতরটায় অঙ্কের একেবারে জঙ্গল হয়ে আছে, ওই জঙ্গলে কি আর ইংরেজি সেধ হতে পারে রে? খানিকটা অঙ্ক মুড়িয়ে কেটে তবে ঢোকার রাস্তা করতে হবে। কিন্তু সে তো হওয়ার নয়। ইতিহাসের স্যার নন্দবাবু বা ভূগোলের স্যার পাঁচুবাবুও বিশেষ আশা দিতে পারলেন না। শুধু বলে দিলেন, মাথার অঙ্কের ভাবটা না কমালে অন্য কোনো বিষয়ের সেখানে জায়গা হচ্ছে না। দীপু ভারী দমে গেল। এতকাল অঙ্কই ছিল তার বন্ধু, কিন্তু এখন মনে হতে লাগলো অঙ্কের মতো শত্রু তার আর কেউ নেই। রাগ করে দিন 10 সে অঙ্কের বই ছুঁল না, একটা অঙ্কও করল না। তাতে তার মাথা ধরল, আইঢাই হতে লাগলো, খিদে কমে গেল, অনিদ্রা লাগলো। তবু সে 10 দিন অঙ্কহীন হয়েই কাটিয়ে দিল। কিন্তু অঙ্ক ভুলে যাওয়ার চেষ্টা করে বিশেষ লাভ হলো না। 10 দিন বাদে যখন ফের অঙ্ক কষতে বসলো, তখন তার মাথা থেকে অবরুদ্ধ অঙ্কের স্রোত বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো। ভারী আনন্দ হলো তার, ভারী ভালো লাগতে লাগলো। না, অঙ্ক ভুলে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। সে মাথায় অঙ্ক নিয়েই জন্মেছে, একে মাথা থেকে তাড়াবে কি করে? কিন্তু কথা হলো, মাথার মধ্যে অঙ্ক গিজগিজ করছে বলে অন্য বিষয়গুলো ঢুকতে চাইছে না। ইতিহাসের স্যার মৃগাঙ্কবাবু বলছিলেন, বুঝলি দীপু, অঙ্ক হলো একটা গুন্ডা সাবজেক্ট, যেমন ষণ্ডা তেমনই রাগী। ইতিহাস হলো দুর্বল ভীতু জিনিস। তোর মাথায় অঙ্কের দাপাদাপি দেখে ভয়ে ভীতু ইতিহাস ঢুকতে চাইছে না। ভূগোলের অন্য স্যার রমেশবাবু তাকে ভূগোল শেখানোর চেষ্টা করে অবশেষে একদিন ক্ষমা দিয়ে বললেন, তোকে কথাটা বলি বলি করেও এতদিন বলিনি, বুঝলি দীপু, অঙ্ক হলো আসলে এক ধরনের ভূত। ও যার ঘাড়ে চাপে তার আর নিস্তার নেই। ওঝা বদ্যি ডেকেও লাভ হয় না। আরে আমার সেজু মামার কথাই ধর না, দিব্যি খেয়ে দিয়ে ফুর্তি করে কাটাচ্ছিলেন। হঠাৎ একদিন অঙ্কের বাই চাপলো। চাপলো তো চাপলই, নাওয়া খাওয়া ভুলে গেলেন, কাছা কোছার ঠিক নেই, ধান শুনতে কান শোনেন, শেষে পাগলা গারদে দেওয়ার জোগাড়। অবশেষে অঙ্ক কষে কষেই জীবনটা তার শেষ হয়ে গেল। ভূত হোক গুন্ডা হোক, অঙ্কের জন্যই যে তার বেশ ক্ষতি হয়ে যাচ্ছে এটা বেশ বুঝতে পারছে দীপু। কিন্তু অঙ্কের হাত থেকে পরিত্রাণী বা কোথায়? ভেবে ভেবে সে রোগা হয়ে যেতে লাগলো। কপালটাই খারাপ, টেস্টে 5 বিষয়ে ডাব্বা মারল সে, শুধু অঙ্কে কোনো নড়চড় হলো না। সেই 100-তে 100। হেড স্যার ডেকে দুঃখ করে বললেন, এবারটা আর মাধ্যমিক দেওয়া হলো না রে তোর দীপু, 1 বছর পর ভালো করে পরের বার দিস। চোখ ফেটে জল এলো দীপুর। বাবা বলে রেখেছে, টেস্টে অ্যালাউ হতে না পারলে জোর জমির কাজে লাগিয়ে দেবে। সেই ভালো, চাষবাস করতে করতে মাথা মোটা হয়ে যাবে তার, অঙ্কেও ভাটা পড়বে। স্কুল থেকে বেরিয়ে দীপু নীলকুঠির নির্জন পোড়ো জমিতে
একটা গাছতলায় এসে চুপচাপ বসে রইল। মনটা তার বড়ই খারাপ। তার লেখাপড়া তাহলে এখানেই শেষ? শীতের বেলা পড়ে চারিদিক অন্ধকার হয়ে আসছে। দীপুর তবু বাড়ি ফিরতে ইচ্ছা হলো না। বসে বসে নিজের অন্ধকার ভবিষ্যতের কথা ভাবতে লাগলো। এমন সময় গাছে পিঠে মানুষের গলা শুনতে পেল দীপু। চাষিবাসী বা রাখাল ছেলেরাই হবে। প্রথমটায় অত খেয়াল করেনি সে। একটু বাদে মনে হলো কথাগুলো খুব কাছে কারা যেন বলা বলি করছে, কিন্তু ভাষাটা যেন কেমন তর, ঠিক বোঝা যাচ্ছে না। দীপু চারপাশ তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছিল না। চারদিকে ঘন ঝোপঝাড়, তার ওপর শীতের বেলা ফুরিয়ে অন্ধকার হয়ে এসেছে অনেকটা। দীপু একটু অবাক হয়ে গলা খাঁকারি দিয়ে বলল, কে ওখানে? সঙ্গে সঙ্গে কথা বন্ধ হয়ে গেল। দীপু জানে নীলকুঠিতে পুরনো সব সাহেব ভূত আছে, সেই ভয়ে রাত বিরেতে এদিকে কেউ আসে না। তারও একটু ভয় ভয় করছিল, তবে মনটা খারাপ থাকায় ভয়টা তেমন বেশি হলো না। সে তাড়াতাড়ি উঠে পড়ল। বাড়ি যাওয়ার জন্য পা বাড়িয়েও দীপু থমকে গেল। তার সামনে পথ আটকে তিনজন লোক দাঁড়ানো। তিনজনের চেহারায় একরকম এবং অদ্ভুত। বেঁটে, পেট মোটা, মাথায় টাক। তিনজনেরই পরনে হেঁটো ধুতি আর ফতুয়ার মতো জামা। দেখলে মনে হয় সার্কাসের বামনবীর জোগাড়। দীপু ভারী অবাক হয়ে তিনজনকে দেখছিল। তিনজনের মাঝখানের জন একটু এগিয়ে এসে নিজের টাকে হাত বোলাতে বোলাতে বলল, ওহে বাপু, আমরা একটু বিপাকে পড়েছি, সাহায্য করতে পারো? দীপু ঢোক গিলে বলল, কিরকম সাহায্য? লোকটা ফস করে একটা কাগজ আর পেন্সিল বের করে তার হাতে দিয়ে বলল, দেখো তো বাপু, অঙ্কটা কষতে পারো কিনা। অঙ্ক দেখলে দীপু পাগল হয়। সে আর দ্বিরুক্তি না করে কাগজটা নিয়ে খসখস করে অঙ্কটা কষতে লাগলো। মিনিট পাঁচেক বাদে কাগজটা ফেরত দিয়ে বলল, এই নিন, হয়ে গেছে। লোকটা বাঁ হাতে কাগজটা নিয়ে তাচ্ছিল্যের সঙ্গে একবার চেয়ে সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে বলল, না হে বীজ দত্ত, সাংখ্য দত্ত, ছোকরার এলেম আছে। বাকি দুজন একটু মুখ তাকাতাকি করল। মাঝখানের জন দীপুর দিকে চেয়ে বলল, বুঝলে ছোকরা, জগতে অঙ্ক ছাড়া আর কিছুই নেই। অঙ্কময়ং জগৎ। দুনিয়াটা চলছেই তো অঙ্কের জোরে। গান বলো, কবিতা বলো, সাহিত্য বলো, সব কিছুরই পিছনে দেখবে অঙ্ক ঠিক ঘাপটি মেরে বসে আছে। এই যে ফুল ফোটে, জ্যোৎস্না ওঠে, মলয় পবন বয়ে যায়, একটু চেপে যদি ভেবে দেখো তাহলে দেখবে তার পিছনেও ওই অঙ্কেরই খেলা। তা শুনলুম তোমার নাকি অঙ্ক নিয়ে কি সব সমস্যা হচ্ছে, সত্যি নাকি? দীপুর চোখে জল এলো। সে ধরা গলায় বলল, আপনারা কি অন্তর্যামী? লোকটা শশব্যস্তে বলে ওঠে, আহা, চোখের জল ফেলার কি দরকার হে ছোকরা? তা বাপু, অন্তর্যামী আমরা বটে। আমার নাম হলো ঘনক। আমি হলুম গে জ্যামিতি, ত্রিকোণমিতি আর ঘনকের দেবতা। আমার নাম ঘনক দত্ত। আর ওই যে বাঁদিকেরটি, উনি হচ্ছেন বীজগণিত আর কল্প অঙ্কের দেবতা বীজ দত্ত। আর ডান দিকেরটি সাংখ্যবিদ সাংখ্য দত্ত। দীপু চোখ বড় বড় করে বলল,
আপনারা দেবতা নাকি? কই, এরকম নাম তো কখনো শুনিনি। লোকটা টাকে হাত বোলাতে বোলাতে বিজ্ঞের মতো হেসে বলে, ৩৩ কোটি দেবদেবীর মধ্যে কজনের নাম জানো হে ছোকরা? যদি চেপে ধরি তাহলে ৩৩ জনের নামও কি বলতে পারবে? দীপু ভয় খেয়ে বলল, আগে না। তাহলে? দীপু আমতা আমতা করে বলে, আমি শুনেছিলাম লেখাপড়ার দেবতা হলেন মা সরস্বতী। তা তো বটেই, কিন্তু লেখাপড়া তো আর চারটিখানি জিনিস নয়, বিশাল সমুদ্র। মা সরস্বতীর অধীনে এই আমরাই নানা শাখা প্রশাখা আগলাই। তা ধরো কয়েক হাজার তো হবেই। কেউ ছন্দ সামলায় তো কেউ অলংকার, কেউ কাব্য সামলায় তো কেউ গদ্য। গদ্যেরও তো আবার কত ভাগ, প্রবন্ধ, গল্প, উপন্যাস। তারপর ধরো ইতিহাস ভূগোলের পেছনেও মেলা দেবতাকে মেহনত দিতে হচ্ছে। বিশাল কর্মযজ্ঞ হে, বিশাল কর্মযজ্ঞ। তা ওসব থাক, তোমার সমস্যাটা কি হচ্ছে বলো তো? দীপু ম্লান মুখে বলল, অঙ্ক ছাড়া আর সব বিষয়েই যে আমি বছর বছর ফেল করি। লোকটা সঙ্গীদের দিকে ফিরে বলল, ওহে সাংখ্য দত্ত বীজ দত্ত, কি বুঝছো? সঙ্গী দুজন মাথা নেড়ে গম্ভীর মুখে প্রায় একসঙ্গেই বলল, অসম্ভব। ঘনক দীপুর দিকে ফিরে একগাল হেসে বলল, শুনলে তো, অঙ্কটাই জগৎময়, জগৎটাই অঙ্কময়। যে অঙ্ক জানে সে তো কেল্লা মেরেই দিয়েছে। তাহলে আমি ফেল করি কেন? ঘনক মাথা চুলকে বলে, কেন ফেল করো তার কারণটা খুব জটিল, বললেও তুমি বুঝবে না। শুধু এটুকু বলি, তোমার মাথাটা একটা ঘর, তুমি সেই ঘরের মধ্যে দরজা জানলা এঁটে অঙ্ককে কয়েদ করে রেখেছ। কুনকে হাতি কাকে বলে জানো? আগে না। কুনকে হাতি হলো এক ধরনের পোষা হাতি, যারা জঙ্গলের বুনো হাতিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে, আর তারপর হাতি মানুষের ফাঁদে ধরা পড়ে। আগে বুঝলাম, কিছুই বোঝুনি। অঙ্ক হলো তোমার কুনকে হাতি, তাকে আটক করে রাখলে চলবে কেন? তাকে ছেড়ে দাও, অঙ্কই গিয়ে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোলকে ধরে আনবে। দীপু অবাক হয়ে বলে, কি করে? ওই যে বললুম, অঙ্কময়ং জগৎ, সব কিছুর মধ্যেই যে চোরা অঙ্ক রয়েছে, সেটাই তুমি ধরতে পারোনি। ওই অঙ্ক দিয়েই সব কিছু বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে কেল্লা ফতে। দীপু হাঁ করে রইল। ঘনক বলল, আমরা তোমাকে বর দিতে এসেছি। বর মানে জানো? একটু একটু জানি, ছাই জানো। বর মানে বরণ করা, যা পেতে হবে, যা পেতে চাও, তার জন্য সব কষ্টকে বরণ করে নেওয়াই হচ্ছে বর লাভ, বুঝলে? দীপু ভয় খেয়ে বলল, যে আজ্ঞে। তা কষ্টটা কি করবে? যে আজ্ঞে। তথাস্তু বলে 3 বেঁটে দেবতা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দীপু চমকে উঠে বুঝতে পারল যে সে গাছতলায় বসে ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্নটাকে খুব একটা অবিশ্বাস্য মনে হলো না তার। অন্ধকার হয়ে এসেছে। দীপু উঠে বাড়ি ফিরে গেল। পরের বছর টেস্ট পরীক্ষায় দীপুর নম্বর হলো বাংলায় 80, ইংরেজিতে 82, ভূগোলে 90 আর ইতিহাসে 75। অঙ্কে কিন্তু সেই 100-তে 100। না, এবার আর দীপুর অঙ্কের ওপর
কোনো অভিমান নেই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়ির ছোট সদস্য যারা, তাদের সাথেও ভাগ করে নেবেন। শেষ হলো আজকের গল্প, দীপুর অঙ্ক।